দেখো এখানে আজকে কি কি পড়বো আমরা। কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা, কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা। তো চেষ্টা করব আজকে কাম্য জনসংখ্যা তত্ত্বটা শেষ করতে হাতে কলমে, তারপরে যদি সময় পাই তাহলে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বর সাথে বাংলাদেশের যে জনসংখ্যা তত্ত্ব এটা মিলে নাকি সেটা দেখবো, এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের সাথে বাংলাদেশের জনসংখ্যার কিছু মিল অমিল পাওয়া যায় নাকি সেটা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব, হ্যাঁ এটা আমরা একটু আলোচনা করি। কাম্য জনসংখ্যা তত্ত্ব। এখন আসো, কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে আমরা কি বুঝি? বিভিন্ন অর্থ বলো। রাফিয়া কিছু বলতে চাচ্ছো? ম্যাম আমার ওই যে ক্লাসটা একটু দেরি করে কানেক্ট হলো কেন বুঝলাম না ম্যাম। কি জানি, হয়তো বা নেটে প্রবলেম থাকতে পারে। আমিও বসেছিলাম, অনেকক্ষণ পরে দেখলাম যে অপশন গুলো আসতেছে। ম্যাম আমারটাও লেট করে কানেক্ট হয়েছে, আমিও কানেক্ট দিয়ে রেখেছিলাম কিন্তু লেট করে হলাম আর কি। ম্যাম আমাদের তো আচ্ছা, আমারও একই সমস্যা। কি জানি আমিও তো মানে কানেকশনই পাচ্ছিলাম না, ঘুরতেছিল আর আপডেট চাচ্ছিল জুমটা। এখন কিসে, আমি তো আবার ক্যান্সেল করলাম, কি এখন আপডেটটা হওয়ার জন্য কি এরকম হলো? ম্যাম হতে পারে হয়তো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে বিভিন্ন অর্থনীতিবিদ যেমন এডওয়ার্ড ওয়েস্ট, হেনরি সিজউইক, রবিন্স, ডাল্টন কাম্য জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে ব্যাপক আলোচনা করলেও কার্ল সান্ডার্সের ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। 1923 সালে দ্য পপুলেশন প্রবলেম স্টাডি ইন এভলিউশন নামক গ্রন্থে কার্ল সান্ডার্স তার বক্তব্য উপস্থাপন করেন। হ্যাঁ, তো কাম্য জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে তাহলে আমরা বলবো যে কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে মানে যারা দিয়েছেন তার মধ্যে কার্ল সান্ডার্সের মানে ধারণাটি সবচেয়ে বেশি জনপ্রিয়। যদি কখনো আসে যে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তককে, তাহলে আমরা কার্ল সান্ডার্সের নামটাই আমরা কি করব, উল্লেখ করব। ঠিক আছে, এখন আসো কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে আমরা কি বুঝবো। কাম্য জনসংখ্যা বলতে আমরা কি বুঝবো? কাম্য জনসংখ্যা হলো এমন একটি জনসংখ্যার স্তরকে নির্দেশ করে যেখানে উৎপাদন ও আয় হবে কি সর্বাধিক। অর্থাৎ যে জনসংখ্যার সাহায্যে আমাদের উৎপাদন এবং আয় সর্বাধিক হবে সেই জনসংখ্যাটাকে আমরা বলবো কি কাম্য জনসংখ্যা। অর্থাৎ যে জনসংখ্যা দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব তাকে আমরা কি বলবো, কাম্য জনসংখ্যা বলবো। তাহলে আমরা বলবো যে যে জনসংখ্যা দ্বারা আমরা আমাদের উৎপাদনকে সর্বাধিক করতে পারি, আয়টাকে সর্বাধিক করতে পারি, অর্থনৈতিক সমৃদ্ধি আমার অর্জন হওয়া সম্ভব, সেই জনসংখ্যাটাকে বলবো আমরা কি, কাম্য জনসংখ্যা। এখন আসো কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটা কি। মূল বক্তব্য হচ্ছে আমরা বলবো যে একটি দেশের প্রাকৃতিক সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য যে পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হয় সেই পরিমাণ জনসংখ্যাকে ওই দেশের কাম্য জনসংখ্যা বলে। একটি দেশের প্রাকৃতিক সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য আমার যে জনসংখ্যাটা প্রয়োজন সেই জনসংখ্যার আকারটাকে আমরা বলবো কি, কাম্য জনসংখ্যা। অর্থাৎ যে জনসংখ্যা থাকলে একটি দেশের জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ স্তরে পৌঁছায়, সেই পরিমাণ জনসংখ্যাকে আমরা বলবো কি, কাম্য জনসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য। এখন আসো কাম্য জনসংখ্যা তত্ত্বের, এখন আমরা কি করব, সূত্রটা একটু লিখবো। সূত্রটা তোমরা একটু সবাই লিখো। m equal to a minus o divided by o, যেখানে m হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অসামঞ্জস্যের পরিমাণ, a হচ্ছে তোমার অ্যাকচুয়াল পপুলেশন, o হচ্ছে তোমার অপটিমাম পপুলেশন। একটু লিখো। লেখা হলে বলবা যে ম্যাডাম কমপ্লিট হয়েছে।
ম্যাম কমপ্লিট। এরপর আসো, এখানে এম এর মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ দেখো এম এর মানটা যদি ধনাত্মক হয়, তাহলে আমরা বুঝবো যে এটা অধিক জনসংখ্যার দেশ। ঋণাত্মক হলে সেটা আমরা বুঝবো কি নিম্ন জনসংখ্যার দেশ, এবং শূন্য হলে সেটা হবে কি কাম্য জনসংখ্যার দেশ। এখন আসো অনুমিত শর্তগুলো কি কি। পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকবে, সময় ও জনসংখ্যার পরিমাণ স্থির থাকবে, কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ স্থির থাকবে, মূলধন, প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন কৌশল জনসংখ্যার স্থির থাকবে। আচ্ছা, মূলধন উৎপাদন কৌশল স্থির থাকবে এবং জনসংখ্যাটাও স্থির থাকবে। এখানে একটু প্রিন্ট মানে তোমার স্লাইডে একটু সমস্যা মানে হয়ে গেছে আর কি। মূলধন প্রাকৃতিক উৎপাদন কৌশল স্থির থাকবে। মূলধন, প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন কলা কৌশল এখানে কি থাকবে, স্থির থাকবে। এই অনুমতি শর্তগুলো আমরা নিলাম। এই অনুমিত শর্তের আন্ডারে আমরা এখন কি কাম্য জনসংখ্যা তত্ত্বটা ব্যাখ্যা করব। ঠিক আছে, আমি আগে একটু এখানে বুঝাই নেই। তোমরা কি চার্টটা একটু দেখতে পাচ্ছো? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। আমাদেরকে চার্টটা পুরোপুরি করতে হবে। এটা আমরা আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝবো। কারণ আমাদের এখানে আমরা দেখতেছি যে উদ্দীপক গুলো যে দিচ্ছে বা যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সবকিছুই কিন্তু আমাদের ক্রিয়েটিভ, অর্থাৎ কিভাবে আমরা মানগুলো বের করে এগুলো ব্যাখ্যা করবো, এখানে কিন্তু পুরো জিনিসটা ভাবেই কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা পুরো চার্টটা আমাদের এখানে আমরা আজকে করবো, পয়েন্ট টু পয়েন্ট আমরা খুব ভালো করে দেখবো। প্রথমে আসো একটু বুঝাই দিই, তারপর তোমরা চার্টটা তুলবা। জনসংখ্যা দেওয়া আছে 2 কোটি, 4 কোটি, 6 কোটি, 8 কোটি, 10 কোটি। জাতীয় আয় হচ্ছে $400 কোটি, 1800 কোটি ডলার, 3000 কোটি ডলার, 3600 কোটি ডলার, 3600 কোটি ডলার। ঠিক আছে, মাথা পিছু আয় দেওয়া আছে $200, $450, $500, $450, $360। এখন এখান থেকে আমার কি বলছে যে কাম্য জনসংখ্যাটা আমাকে বের করতে বলছে। তো কাম্য জনসংখ্যা বের করার ক্ষেত্রে আমরা এখানে সূত্র জানি যে অ্যাকচুয়াল মাইনাস অপটিমাম। হ্যাঁ, অ্যাকচুয়াল মাইনাস অপটিমাম ডিভাইডেড বাই অপটিমাম, অর্থাৎ কি প্রকৃত জনসংখ্যা, এই যে দেখো প্রকৃত জনসংখ্যা, অ্যাকচুয়াল পপুলেশন এবং অপটিমাম পপুলেশন। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে আমার তাহলে কাম্য জনসংখ্যা বলতে আমরা এখানে দেখবো যে এখানে আমার প্রকৃত জনসংখ্যা কত দেওয়া আছে। অ্যাকচুয়াল জনসংখ্যা দেওয়া আছে আমার যদি 2 কোটি। এখন প্রকৃত প্রকৃত জনসংখ্যা দেওয়া আছে কত আমার 2 কোটি। এখন যদি আমার অপটিমাম যদি যেটা আমরা বলে থাকি যে কাম্য জনসংখ্যা আমার এখানে 6 কোটি দরকার। কাম্য জনসংখ্যা এখানে কত দরকার, 6 কোটি দরকার। 6 কোটি যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমার কাম্য জনসংখ্যা থেকে আমার প্রকৃত যে জনসংখ্যা আছে সেটা কি হবে, মাইনাস হবে। মাইনাস হওয়ার পর এখানে দেখা যাচ্ছে ভ্যালুটা কত আসছে, -4 ডিভাইডেড বাই 6। তাহলে দেশে নিম্ন জনসংখ্যা বিরাজিত হচ্ছে। আমরা জানি এম এর মান যখনই সেটা নেগেটিভ হবে তখন সেটা কি হবে, জনসংখ্যা কম। অর্থাৎ আমার যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা আমি এখানে কি করতে পারতেছি না, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইউজ করতে পারতেছি না। প্রকৃত যেহেতু আমার এখানে প্রকৃত জনসংখ্যা কম, আমি আমার প্রাকৃতিক সম্পদ যেহেতু আমি ইউজ করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে আমার উৎপাদন কম, আয় কম। হ্যাঁ, মানে সম্পদ পড়ে আছে কিন্তু আমার প্রবৃদ্ধি বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেটা দুইটাই কি হচ্ছে, কমে যাচ্ছে, নিম্ন জনসংখ্যার দেশ। এরপরে ঠিক সেম ভাবে এখানে আমরা দেখতেছি যে জনসংখ্যা যখন আমার 4 কোটি, হ্যাঁ জনসংখ্যা যখন আমার 4 কোটি, অ্যাকচুয়াল হচ্ছে 4 কোটি, কিন্তু অপটিমাম আমি ধরে নিচ্ছি 6 কোটি আমার দরকার।
এখন অপটিমামকে দিয়ে আমরা ভাগ করলে এখানেও মান পাচ্ছি কি নেগেটিভ মাইনাস, তাহলে এটা হচ্ছে কি নিম্ন জনসংখ্যা বিরাজিত। তারপরে দেখো এখানে প্রকৃত জনসংখ্যা হচ্ছে আমার 6 কোটি, তাহলে 6 দিয়ে আমি এখানে 6 কোটি অপটিমাম যে কাম্য জনসংখ্যা সেটাও 6 কোটি, কাম্য জনসংখ্যা দিয়ে ভাগ করলে এটা কি আসতেছে আমার মানটা আসতেছে 0, অর্থাৎ দেশে কাম্য জনসংখ্যা বিরাজ করছে। অর্থাৎ কাম্য জনসংখ্যা বিরাজ করছে তখনই আমার কি হচ্ছে দেশের আয়, উৎপাদন, নিয়োগ, প্রবৃদ্ধি সবকিছু কি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে। অন্যদিকে যদি প্রকৃত জনসংখ্যা বেড়ে গেছে, দেখো 8 কোটি প্রকৃত জনসংখ্যা বেড়ে গেছে, আমার এখানে মানটা আসছে কি পজিটিভ, তাহলে এক্ষেত্রে দেশে অধিক জনসংখ্যা বিরাজ করছে, তাহলে এখানে উৎপাদন, আয়, নিয়োগ সবকিছু যাচ্ছে কি কমে যাবে, দেশটা অনুন্নত বা দরিদ্রের দিকে চলে যেতে থাকবে। $10 কোটি 10 কোটি যদি জনসংখ্যা হয় তাহলে এখানেও মানটা আসবে কি আমার পজিটিভ, তাহলে দেশে এক্ষেত্রে কি হচ্ছে অধিক জনসংখ্যা এখানে বিরাজ করতেছে। এইখানে যা সিচুয়েশন এই সিচুয়েশনটাও আমার এখানে সেম লক্ষ্য করা যাবে। তাহলে 6 কোটি জনসংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার দেশে কাম্য জনসংখ্যা কি হবে বিরাজ করবে। ঠিক আছে, এখন এই তোমরা আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে এই চার্টটা সবাই তোলো। যদি কারো কোথাও কোনো প্রবলেম যদি ফেস করো তাহলে সেটা আমাকে এখনই সেটা আমরা ডিসকাস করব। 5 মিনিট সময় দিলাম, 11টা 14 বাজে, 11টা 19-এ আমরা সবার খাতাটা একটু দেখবো।
তোলা কমপ্লিট তোমাদের? জি ম্যাম। চার্টে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? নো ম্যাম। ম্যাম আচ্ছা, আমরা 6 দিয়ে কেন ভাগ করলাম ম্যাম? এটা আমরা ধরে নিচ্ছি যে অপটিমাম যে আমাদের কাম্য জনসংখ্যা 6 কোটি হবে। যদি 6 কোটি হয়ে থাকে তাহলে দেখে আমার যে ম্যাম সকলের এখানে যদি সম্পর্ক আছে। হ্যাঁ বলো। ম্যাম এটা 6 ভ্যালু অন্য না দেওয়া দিয়ে থাকতে যদি পারে, অন্য অন্য ভ্যালু কিছু অন্যটাও দিয়েও দিতে ভাগ পারে। দেওয়া যেত। এটা তো জি একটা ম্যাম। মানটা একটা কাল্পনিক একটা মান আমরা ধরে নিছি। আমার ভ্যালু অন্যরকম দিতে পারে। ম্যাম সেক্ষেত্রে কি প্রশ্নে উল্লেখ করা থাকবে হ্যাঁ যে হ্যাঁ, ধরো অবশ্যই উল্লেখ করা থাকবে যে 6 কোটি অপটিমাম তোমার জনসংখ্যা থাকবে। যদি 6 কোটি হয় তাহলে সেক্ষেত্রে কি সিচুয়েশন দাঁড়াবে। আর তোমার এখানে প্রকৃত জনসংখ্যা দেওয়া আছে এরকম, ঠিক আছে? জি যেমন ম্যাম ধরো বুঝতে এখানে পেরেছি। আমি অনেকগুলো ডাটা ইউজ করছি, তোমাদের এরকম অনেক এমসিকিউ তে সাধারণত এতগুলো ডাটা দেওয়া থাকে না। যে দেওয়া থাকে যে প্রকৃত একটা দেশের প্রকৃত জনসংখ্যা হচ্ছে 2 কোটি, আর এরপরে হচ্ছে তোমার কাম্য জনসংখ্যা হচ্ছে তোমার 6 কোটি। তাহলে দেশের এটা কি বলে জনসংখ্যার প্রকৃতি কিরকম হবে। যদি মান নেগেটিভ আসে তাহলে আমি বলবো যেখানে নিম্ন জনসংখ্যা আছে, হ্যাঁ, যে 2 কোটি। আবার যদি দেখা যায় যে দেওয়া আছে একটি দেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 6 কোটি আর প্রকৃত জনসংখ্যা দেওয়া আছে 10 কোটি, তা এক্ষেত্রে জনসংখ্যার প্রকৃতিটা কিরূপ হবে, তখন আমি ক্যালকুলেশন করে আমি সূত্র দিয়ে ক্যালকুলেশন করে বের করব। তখন যে মানটা বের হয়, যদি যেখানে দেওয়া আছে দেখো 10 কোটি আর অপটিমাম জনসংখ্যা দেওয়া আছে আমার 6 কোটি, তাহলে দেখা যাচ্ছে এখানে মানটা আসছে পজিটিভ, অর্থাৎ দেশে অধিক জনসংখ্যা বিরাজ করতেছে। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে চিত্র আঁকবো, চিত্র বিশ্লেষণ। হ্যাঁ, চিত্রে আমরা দেখতেছি যে জনসংখ্যা যখন 6 কোটি তখন মাথাপিছু আয় কত দেখা যায়, 500 কোটি ডলার। দেখো তো মিলে নাকি? জনসংখ্যা তখন দেখো যে $500 কোটি, $500 কোটি জনসংখ্যা তখন $500। দেখো 200, 450, 500, 450, 360, $500 হাইয়েস্ট জনসংখ্যা। যখন হচ্ছে আমার জনসংখ্যা 6 কোটি, $500 মাথা পিছু আয় সর্বোচ্চ, দেশে কাম্য জনসংখ্যা বিরাজ করছে, অর্থাৎ এখানে মাথা পিছু আয় কি হচ্ছে এখানে সর্বোচ্চ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে এখন আসো, তাহলে এখন দেখো আমরা এই তাহলে মাথাপিছু আয় $500 তথা জীবনযাত্রার মান হচ্ছে সর্বোচ্চ। 6 কোটি জনসংখ্যা হলো কাম্য জনসংখ্যা, কারণ তার চেয়ে কম বা বেশি জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান হ্রাস পায়। কিভাবে হ্রাস পায় এটা আমরা চিত্রের সাহায্যে দেখি। যেমন চিত্রে যখন এটা হচ্ছে 2 কোটি, 4 কোটি, 6 কোটি, 8 কোটি, 10 কোটি, আমরা কি করলাম, এই যে উপরের যে ভ্যালুটা 2, 4, 6, 8, 10 কোটি, হ্যাঁ, জনসংখ্যাটা নিলাম আমি কোথায়, ভূমি অক্ষে। 2, 4, 6, 8, 10 জনসংখ্যা নিয়েছি আমি ভূমি অক্ষে। মাথা পিছু আয় আমার এখানে দেখতেছি হাইয়েস্ট আসছে কত, $500। তাহলে আমি এখানে $500 পর্যন্ত আমি নিলাম, 100, 200, 300, 400, 500, $500 পর্যন্ত আমি মাথা পিছু আয়টা নিলাম। চিত্রটা আঁকবা কিন্তু সবাই এখনই, আগে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষটা এঁকে নাও। আমি কি আবার হাতে কলমে এঁকে দেখাবো হোয়াইট বোর্ডে, না এখানে যেভাবে আছে আঁকতে পারবা? পারবো ম্যাম। হ্যাঁ, তোমরা তো মানে এখন ফার্স্ট ইয়ারে তো আরো জটিল অনেক চিত্র আঁকছো, এখন এটা তো একদমই সহজ একটা চিত্র। $2, 4, 6, 8, 10 কোটি ডলার। হ্যাঁ, নিহাত বুঝতে পারতেছো তো? নিহাত? জি ম্যাডাম। আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। এখন আসো, 2 কোটির জন্য আমরা মান পেয়েছিলাম কত, মাথাপিছু আয় তখন ছিল কত, $200। মাথাপিছু আয় $200।
এই মানটা নেই। 2 কোটির জন্য $200 একটা পয়েন্ট পেলাম। 4 কোটির জন্য আমরা মান পেয়েছিলাম কত? $450। হ্যাঁ, 450, এই যে আরেকটা মান পেলাম। 6 কোটির জন্য আমরা জানি যে আমরা হাইয়েস্ট ভ্যালু পেয়েছিলাম $500 মাথা পিছু হয়। 8 কোটির জন্য আমরা পেয়েছিলাম কত? 450, আবার পেয়েছিলাম 450। আর 10 কোটির জন্য আমরা পেয়েছিলাম কত? 360, এই যে 360। এখন আমরা এই পয়েন্ট গুলো কি করব? যোগ করব। যোগ করলে আমরা পাবো কি? লিভিং স্ট্যান্ডার্ড, মানে লিভিং স্ট্যান্ডার্ড নির্দেশক যে কার্ভটা সেটা পাবো। হ্যাঁ, লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করে যে কার্ভটা, সেই কার্ভটা পাবো, যেটা ইনভার্স ইউ আকৃতির মতো হবে। দেখো, উল্টা ইউ আকৃতির হয়েছে। আমি চিত্র কিন্তু সবারটা দেখবো, যে কোথাও ভুল হয়েছে নাকি, কোথাও মান ইনপুট দিতে কোথাও সমস্যা হয়েছে নাকি। চিত্রটা সবাই আঁকো। ম্যাম শেষ। আমাকে একটু দেখাও, আমি সরি, খাতাটা একটু দেখাও, আমি একটু দেখি যে কারো কোথাও নাম্বার ইনপুট দিতে সমস্যা হয়েছে নাকি, বসাতে কোথাও সমস্যা হয়েছে নাকি, একটু দেখাও। মিম, একটু দেখাও খাতাটা কমপ্লিট। মিম, জি ম্যাম। দেখি।
মারুফা কমপ্লিট হলে ম্যাম সবাই আমি তো একটু বাহিরে আছি, তাই আমি মানে এমনিতেই হাতেই করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হাতে করো, অসুবিধা নাই। আমি একটু জাস্ট দেখবো, চেক করবো যে কারো কোথাও জি ম্যাম। ভুল করছো নাকি। সবাই খাতাটা একটু ওপেন করো। মিস আমিও না ফ্রি হ্যান্ডে করেছি। অসুবিধা নাই। ম্যাম আমার কমপ্লিট। রেহেনু তাপসী তোমারটা হয়েছে? রেহেনুবার ঠিক আছে তোমারটা? জি স্বর্ণাটা ম্যাম। কি? হ্যাঁ স্বর্ণাটাও ঠিক আছে। সুহা তোমারটা দেখা যাচ্ছে না। মারুফা, আহ, মারুফা তুমি লম্ব অক্ষর ভূমি অক্ষর কি লিখেছো? জি ম্যাম, দেখা মাথা যাচ্ছে না। পিছু জনসংখ্যা লিখেছি। হ্যাঁ ঠিক আছে। এটা কাটটা 352, 352, 352 কে 352 এর 352 কে এটা এই রোল নাম্বার কি 352 না কত? ম্যাম এটা আমি ম্যাম। হ্যাঁ নামটা বলো না। ম্যাম ওইদ্রি ওইদ্রি। আচ্ছা ওই যে, ম্যাম না ওই যে চিত্রটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সুহা তোমারটা হ্যাঁ ঠিক আছে, সুহারটা। মিম হ্যাঁ ঠিক আছে, মিম সুন্দর আছে। মেহের, মেহের কি রেগুলার ক্লাস করতেছো এখন? ম্যাম মাঝখানে 2-3 দিন আবার করা হয় না, অসুস্থ হয়ে গেছিলাম আবার। এত অসুস্থ থাকলে কিভাবে হবে? নিহাত, নিহাত মূল বিন্দু দাও নাই। নিহাত মূল বিন্দুটা দাও নাই তুমি। জিরো দিয়েছো? দেখা যাচ্ছে না, জিরো, জিরোটা দাও নাই, মূল বিন্দুটা দাও নাই। নিহাত, নিহাত শুনতে আচ্ছা পাচ্ছো? ম্যাডাম। জি ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ ওটা একটু ঠিক করে নাও। আচ্ছা। নুসরাত, ঋতু তোমারটা দেখা হয় নাই। শান্তা আছো? অনুষা দেখি তোমারটা দেখি, অনুষারটা দেখি। অনুষা তুমি এলএস লিখো নাই। এলএস যে লিভিং স্ট্যান্ডার্ড, এটা লিখো না, লিভিং স্ট্যান্ডার্ড কার্ভ। এলএস রেখাটার নাম দাও নাই অনুষা, রেখাটার নাম জি দাও। ম্যাম। রাফিয়া তোমারটা কি তুমি তোমারটা দেখাও। রাফিয়া আর ঋতু, নুসরাত, ঋতু। জি ম্যাম ম্যাম দেখাচ্ছি। হয়েছে। দাঁড়ান। হ্যাঁ মনীষাটা ঠিক আছে। তাজকিয়া নুহা ক্লাসে আছো? জাফরিন জাহান জি ম্যাম। দেখাও। মায়েশা মুফসিরাত, মুসফিরাত। আচ্ছা যারা দেখিয়ে কমপ্লিট করছো, এখান থেকে যখন উদ্দীপক আসবে ইনশাল্লাহ ভালো করেই লিখতে পারবো আশা করি। আচ্ছা এরপরের স্লাইডটা আমরা চলে যাই সমালোচনা। সমালোচনা হচ্ছে তত্ত্বটা একটু জটিল, আমার সেখান থেকে ক্যালকুলেশন ব্যাপারটা আছে, এই জন্য এটা কিছু একটু জটিল দেখা যায়। মাথা পিছু এবং জীবনযাত্রার মান অবশ্যই কি হচ্ছে পরিবর্তনশীল। পূর্ণ নিয়োগ ধারণাটা সঠিক নয়, কারণ অর্থনীতিতে সবসময় পূর্ণ নিয়োগ থাকবে এই ধারণাটা সঠিক নয়। তত্ত্বটি অবৈজ্ঞানিক এবং অব্যবহারযোগ্য। জনসংখ্যা অবশ্যই কি হচ্ছে পরিবর্তনশীল। কাম্য জনসংখ্যা ধরে রাখা সবসময় কি হয় না, সম্ভব হয় না। আচ্ছা এরপর আমরা দেখি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা। ম্যালথাস কি বলছিল যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক ম্যাম হারে এটা বাড়ে। কি ঠিক হ্যাঁ আছে ম্যাম? কে দেখাচ্ছ, নামটা বলো। ও হ্যাঁ রাফিয়া। ম্যাম হ্যাঁ ঠিক আছে রাফিয়া। মানে ফ্রি হ্যান্ডে এখানে একটু মানে মনে হয় ইনপুট দিতে একটু সমস্যা করছে, যার কারণে কার্ভটা পুরোপুরি গোল হয় নাই, একটা সাইড একটু বাঁকা হয়ে গেছে প্রথম অংশটুকু। হ্যাঁ ওটা প্র্যাকটিস করতে জি করতে ম্যাম। ঠিক হয়ে যাবে। ওকে ম্যাম। আচ্ছা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা আমরা পড়েছিলাম গত ক্লাসে, যে সেটা হচ্ছে যে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে এবং জনসংখ্যা বাড়ে কি জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে কিরকম? জনসংখ্যা বাড়ে যে 1, 2, 4, 8, 16, 32, 64 এভাবে কি হয় জনসংখ্যাটা বাড়ে। আর খাদ্য উৎপাদন বাড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে বাড়ে ম্যালথাসের তত্ত্ব অনুসারে। এখন দেখি বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে ম্যালথাস যে জনসংখ্যার তত্ত্বটা দিয়েছেন তার মিল বা অমিল কি সেটা আমরা এখানে একটু লক্ষ্য করি। আচ্ছা নিম্নে বাংলাদেশের জনসংখ্যার সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক এখানে আলোচনা করা হলো। জনসংখ্যা এবং খাদ্য বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। হ্যাঁ 37%। অপরদিকে খাদ্য উৎপাদনের প্রবৃদ্ধির হার কি হচ্ছে এখানে অত্যন্ত কম। দিন দিন আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ কি হচ্ছে মানুষ তাদের ঘর বাড়ি নির্মাণ করতেছে, আবাদি
জমির উপরে তাদের বাসস্থান নির্মাণ করতেছে, ফলে যে হারে জনসংখ্যা বাড়তেছে খাদ্য উৎপাদন সে হারে বাড়তেছে না। তো এই জন্য আমাদের কি হয়, খাদ্য ঘাটতি লেগেই থাকে। আর এই খাদ্য ঘাটতি লেগে থাকার কারণে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে কৃষি পণ্য বাইরের দেশ থেকে কি করতে হয়, আমদানি করতে হয়। বাইরের দেশ থেকে আমদানি করতে গেলেই সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় এবং দেশটা বাণিজ্য ঘাটতির মধ্যে পড়ে। এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো ম্যালথাসের মতে এমনটি একটি দেশের জন্য অবশ্যই কি হচ্ছে, হুমকি স্বরূপ। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। বাংলাদেশে আমরা জানি যে প্রতি বছরই বন্যা হয় এবং ছোটখাটো ঘূর্ণিঝড় প্রতি বছরই হয়ে থাকে। দুর্ভিক্ষ, মহামারী জিনিসটা তারপরেও কম। দুর্ভিক্ষ এখন বাংলাদেশে আল্লাহর রহমতে দেখা যায় না। মহামারীটা এখন পুরো পৃথিবী জুড়েই চলতেছে। যুদ্ধ বিগ্রহ এটা সাধারণত এখন মানে 71 এর পরে এই ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে সৃষ্টি হয় নাই। বন্যা প্রতি বছরই আছে, খরাটাও মোটামুটি কিছু সময়ের জন্য থাকে। তো ইত্যাদি প্রাকৃতিক নিরোধে দেশের অতিরিক্ত জনসংখ্যা নিশ্চিত কিন্তু হয়নি, যা ম্যালথাস আশঙ্কা করেছেন। ঠিক আছে, কারণ বাংলাদেশ এখন মোটামুটি প্রাকৃতিক বিপর্যয় এগুলো মোকাবেলা করার সক্ষমতা রাখে। 3 নম্বর যেটা ভারসাম্য অবস্থা, ম্যালথাসের মতে প্রাকৃতিক নিরোধের ফলে খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য ফিরে আসবে। বাংলাদেশে প্রায় প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হলেও খাদ্য ও জনসংখ্যার মধ্যে কিন্তু এখনো ভারসাম্য অবস্থা দেখা যায়নি। অর্থাৎ এই তত্ত্বটার সাথে এই বাংলাদেশের প্রেক্ষাপটের এই সাইড থেকে কোনো মিল নেই। দ্বিগুণ জনসংখ্যা, ম্যালথাসের মতে অনিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বাড়তে থাকলে প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হবে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর হতে পরবর্তী 25 বছরে জনসংখ্যা প্রায় কিন্তু দ্বিগুণ হয়েছে, যা বারবার ম্যালথাসের সতর্কতা বাণীকে কি করে দেয়, স্মরণ করে দেয়। এরপর আসে নিবারণমূলক ব্যবস্থা। ম্যালথাস নৈতিকতার মধ্যে দিয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। বাংলাদেশে সরকারি বেসরকারি ভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতিকে জনপ্রিয় করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও সেবা প্রদান করা হয় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠী শ্রেণীর মধ্যে। যদিও সেবা প্রদান করা হয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জনগণের ছড়িয়ে দেওয়ার সফলতা কি হয়নি, অর্জিত হয় নাই। চেষ্টা করা হয়েছে ঠিকই, কিন্তু সেভাবে সফলতা আসে নাই। তো এগুলো ছিল আমার কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা তত্ত্ব। হ্যাঁ, এরপরে আসো আমরা যদি বলি আচ্ছা, এরপর আসো কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা। আমরা একটু দেখি যে নিম্নে বাংলাদেশের জনসংখ্যার সাথে কাম্য জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যা। বাংলাদেশের যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ কিন্তু নেই। হ্যাঁ, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ নেই, তবে তার তুলনায় জনসংখ্যা কি হচ্ছে অত্যাধিক বেশি। কিন্তু এই বিপুল পরিমাণ জনগণের জন্য যে কারিগরি দক্ষতা থাকা দরকার, দক্ষ জনশক্তি আমাদের যে দরকার, হ্যাঁ, এই ধরনের আমরা জানি জনবলেরও কি আছে, কম আছে। তো এই জন্য কি করে, বাইরের দেশ থেকে আমরা সাধারণত প্রযুক্তিগুলো কি করে থাকি, আমদানি করে থাকি। এই যে মেট্রো রেল তৈরি করতেছি, পদ্মা সেতু তৈরি করতেছি, যে আমরা জাপান থেকে, চায়না থেকে, হ্যাঁ, আমরা এই প্রযুক্তিগুলো নিয়ে আসতেছি, জনবল নিয়ে আসতেছি, ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি। হ্যাঁ, তো এই যে প্রাকৃতিক সম্পদ পুরোপুরি ভাবে ইউজ করার মতো দক্ষ জনবল কিন্তু বাংলাদেশের নেই। ঠিক আছে, তো এইভাবে তাহলে প্রাকৃতিক সম্পদ যদি আমরা এখানে বলা হয়েছে, লাস্টে ফিনিশিংটা এভাবে দেওয়া হয়েছে যে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার না হলেও একে কাম্য জনসংখ্যা বা নিম্ন জনসংখ্যার দেশ বলে দাবি করা যাবে না। যে আমরা এটাকে যদি বলি কাম্য জনসংখ্যা, সেটাকেই বলতেছি যখন আমাদের প্রাকৃতিক সম্পদটা ভালোভাবে ইউজ করা যায়। কারণ আমার জনসংখ্যা আছে কিন্তু সেই দক্ষ জনবল নেই যে এই প্রাকৃতিক সম্পদটা সে কি করতে পারে, ব্যবহার করতে পারে। 2 নম্বর হচ্ছে মাথাপিছু আয়। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় আমরা জানি কম, তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী বাংলাদেশের নিম্ন জনসংখ্যার দেশ হবার কথা, কিন্তু বাংলাদেশের বিপুল জনসংখ্যার দেশ। বাংলাদেশের জনসংখ্যা আজ বোঝায় পরিণত হয়েছে।
আমরা যখন দেখতেছি যে মাথাপিছু আয় যখন কম, হ্যাঁ, কিন্তু এখন দিন দিন মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো মাথাপিছু আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে কাম্য জনসংখ্যা তত্ত্ব মতে সেটা নিম্ন জনসংখ্যার দেশ হওয়ার কথা, কিন্তু আমাদের দেশের সিচুয়েশনটা কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, যে জনসংখ্যার পরিমাণটা আমাদের না কমে বরং দিন দিন আরো বেড়ে যাচ্ছে, যদিও আমাদের মাথাপিছু আয়টা বাড়তি। 3 নাম্বার জীবনমান, জীবনযাত্রার মানটা এখনো নিচু। কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশ হয় নিম্ন জনসংখ্যার দেশ নয়তো অধিক জনসংখ্যার দেশ হবার কথা। আয়তনের তুলনায় যেহেতু জনসংখ্যা এখানে অনেক বেশি, তাই এই দেশকে অধিক জনসংখ্যার দেশ হিসেবে চিহ্নিত করা যায়। জন্ম মৃত্যুহার আমরা দেখছি যে আগে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার আমরা বের করছি, স্থূল জন্মহার এবং মৃত্যুহার উভয় কি হচ্ছে এখানে বেশি, তাই যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাবার কথা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। তো আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন বাংলাদেশের জনসংখ্যা অধিক হলেও সেটা কি হচ্ছে না, সমস্যা নয়। লাস্ট অফ অল সেটা হচ্ছে কি মানব সম্পদ, এদেশে বিপুল পরিমাণ জনগণকে বিশ্বমানের শ্রমশক্তিতে রূপান্তর করতে পারলেই একমাত্র আমরা জানি জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, তখন বাংলাদেশের জনসংখ্যাটাকে অধিক জনসংখ্যা হলেও সেটাকে আশীর্বাদ হয়ে উঠতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা তোমরা নিজেরা করবা, এখনই লাইনটা হয়তো বা কেটে যাবে, এই উদ্দীপকটা তোমরা বাসায় করবা, আমি নেক্সট ক্লাস এটা দেখবো, বাড়ির কাজ এটা আমার দেওয়া থাকলো। হ্যাঁ, বি আর সি বিন্দুতে কি হয়, জি ম্যাম। ঠিক আছে। তো আজকের ম্যাম। ক্লাসটা এখানে আমাদের শেষ, লাইনটা এখনই কেটে যাবে, সবাই ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আপনিও আলাইকুম। ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ম্যাম